Dr. Timir. Dr. Timir, do you hear me? Hello. Yes, we find her. And Yes. I hear you, brother. Am I audible? Yes. Am I audible? Yes. Now your turn. First of all, you will introduce yourself and you will speak about your experience. And I think what will the language? Some people are from Bangladesh, some people are other country, Indonesia, Serbia, and Canada. I am confused, but I think Bangla and English, some are questions. So, okay, it's up to you. If you prefer to speak in English, you can deliver in English. If you prefer to speak in Bangla, this is up to you. Okay, dear Timir, now your turn. You should speak yourself. Thank you. By the way, Dr. Ola, if you want to record, you can record it. So yes, I'm doing it. Thank you, ma'am. There are a lot of questions. I know. I'm just gonna read the questions, and I hope that I can. We have time to answer it, right? So go ahead with the next speakers. Okay. Thank you, Dr. Niamatullah. I am Dr. Timir Kumar Shaha. I have completed my MBBS from Faridpur Medical College, Bangladesh, and now I am working as a resident medical officer at Bangladesh Medical University, the former PG Hospital. Today I am discussing about the pediatric infectious disease, and as there is we can call it the epidemic of infectious disease in the pediatric group of Bangladesh. And I think as most of the audience are Bangladeshi, they will be comfortable with Bangla. So I am continuing my next discussion in Bangla. So তো আমাদের প্রথম যে ডিজিজটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে চিকেন পক্স। তো চিকেন পক্স হচ্ছে এক ধরনের ভাইরাস যেটা হার্পিস জোস্টার নামে পরিচিত, সেই ভাইরাস দিয়ে হয়। এবং এই ভাইরাসটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভাইরাসটা আমাদের শরীরে ডরমেন্ট অবস্থায় থেকে যেতে পারে, এবং এটা যখন পরবর্তীতে আবার অ্যাক্টিভ হয় তখন এটাকে ভেরিসেলা জোস্টার বলে। তো যাই হোক, প্রথমে এই ভাইরাসটির ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? এটা প্রথমত আমাদের শরীরে ব্লিস্টার বা বলা যেতে পারে ফোসকা তৈরি করে, এবং এটা শুরু হয় আমাদের শরীরের যেটা ট্রাঙ্ক, মানে একদম আমরা যেটা বডি বলতে চাই সেই বডিতে আসে, এবং এটা সেন্টিপেটালি মানে বডি থেকে শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে। মানে প্রথমে শরীরে আসবে, তারপর হাতে, পায়ে, মুখে এই ফোসকাটা চলে আসবে। এবং এটা যেহেতু একটা খুব ইনফেকশিয়াস মানে সংক্রামক ব্যাধি, তো এবং এটা আমরা বাচ্চাদের যেহেতু নিয়ে কথা বলছি, তো এটা যখন হবে তখন বাচ্চাকে কি করতে হবে? স্কুলে যাওয়ার ক্ষেত্রে তার বিধিনিষেধ আছে। তো যতদিন না এই ব্লিস্টার গুলো ড্রাই হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বাচ্চা স্কুলে যাবে না। সাধারণত 7 দিন সময় দরকার হয়, এবং বাচ্চার সাথে যারা কন্টাক্টে আসবে তাদেরকেও কিন্তু এই সময়টা এক্সক্লুশনের দরকার আছে, এবং বাচ্চার এবং হচ্ছে আমরা জানি এটার জন্য ভ্যাকসিন দেওয়া হয়, এবং এটা 18 মাস বয়সে সাধারণত এটা MMR ভ্যাকসিনের সাথে একসাথে মিলিয়ে MMRV ভ্যাকসিন দেওয়া হয়। আর যদি কেউ ইমিউনো সাপ্রেসড থাকে, হয়তো ডায়াবেটিক বা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। আর চিকেন পক্স থেকে পরবর্তী যে জটিলতা হয় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে। আর এটার চিকিৎসা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা। বেসিক্যালি যদি কেউ ইমিউনো সাপ্রেসড থাকে, শুধুমাত্র তখনই তাকে অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়া হয় 3 দিনের জন্য। আমরা পরবর্তী যে ডিজিজটা নিয়ে কথা বলবো সেটি মিজলস।
মিজেলস মূলত শুরু হয় কফ, করাইজা, কনজাংটিভাইটিস, অর্থাৎ কাশি, করাইজা হচ্ছে তার রানিং নোজ বলা যেতে পারে, আর হচ্ছে কনজাংটিভাইটিস, তার চোখ লাল হয়ে যাবে, তাই তো। তো এই তিনটা ফিচার দিয়ে শুরু হবে এবং 3 থেকে 4 দিন পরে তার একটা কপ্লিক স্পট আসবে। কপ্লিক স্পট বলতে বোঝায় তার যে মাড়ির ওখানে একটা সাদা রঙের আলসারেশন তৈরি হবে। তো এই ফিচার গুলো আসার পর পেশেন্টের বা বাচ্চার শরীরে র্যাশ আসবে এবং এই র্যাশটা শুরু হবে মূলত কানের পেছন থেকে, তারপর মুখে এবং তারপর সারা শরীরে চলে আসবে। তো মিজেলসের কিছু কঠিন কমপ্লিকেশন রয়েছে। এটা থেকে নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, কানে অটাইটিস মিডিয়া হতে পারে এবং পরবর্তীতে ব্রেনের এনকেফালাইটিস হতে পারে, যেটা SSPE বলা হয়, যে সাব অ্যাকিউট স্ক্লেরোসিং প্যান এনকেফালাইটিস হতে পারে। তো এই জন্যই মিসেলস নিয়ে আমরা আমরা সচেতন থাকার চেষ্টা করব এবং এটা ম্যানেজমেন্টে মূলত ভিটামিন A সাপ্লিমেন্ট দেওয়া ছাড়া আর অন্য তেমন কিছু করার থাকে না। তো এই জন্য আমরা যে ভ্যাকসিন রয়েছে, যে MMR ভ্যাকসিন 12 মাসে এবং MMRV ভ্যাকসিন 18 মাসে, এটা আমরা বাচ্চাদেরকে দিতে উৎসাহিত করব। আর যদি কেউ আবারও ইমিউনোসাপ্রেসড অর্থাৎ ডায়াবেটিক, ক্যান্সার পেশেন্ট বা আরো অন্যান্য ক্রনিক ডিজিজ আক্রান্ত থাকে, তাদেরকে আমরা ইমিউনোগ্লোবুলিন দিব। আর এক্ষেত্রেও বাচ্চাকে কি করতে হবে, বাচ্চাকে হচ্ছে স্কুল থেকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে 5 দিনের জন্য, এবং যদি তার কন্ট্যাক্টে যারা আসবেন তাদেরকে ভ্যাকসিন না দেওয়া থাকে, তাহলে তাদেরকে 14 দিনের জন্য এক্সক্লুশন করতে হবে, বা যেটাকে আমরা আইসোলেশন নামে হচ্ছে খুব আমরা পরিচিত। করোনা ভাইরাসের পর থেকে, কোভিড কালের পর থেকে আমরা আইসোলেশন নামে পরিচিত। তো আমাদের পরবর্তী যে রোগটা নিয়ে আমরা বলতে চাই সেটা হচ্ছে রুবেলা। তো রুবেলার এটাও হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয়। তো এটার যেটা হবে যে পোস্ট অরিকুলার লিম্ফ নোড এটা ফুলে যাবে, হ্যাঁ, আমাদের কানের পেছনে যে লিম্ফ নোড গুলো আছে সেটা ফুলে যাবে, এবং তারপরে যেটা হবে কি আমাদের সারা শরীরে মুখ, গলা এবং বাকি শরীরে র্যাশ চলে আসবে। এবং এটা সাধারণত বাচ্চাদের বা সাধারণ মানুষের হলে সেরকম কোনো সমস্যা হয় না। এটার সমস্যা হচ্ছে যদি প্রেগনেন্ট মাদাররা এই রুবেলা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে এটা কনজেনিটাল রুবেলা সিনড্রোম নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে এবং সেই বাচ্চার হার্টের সমস্যা হয়। হ্যাঁ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস নামে একটি হার্টের অসুখ, জন্মগত অসুখ নিয়ে বাচ্চা জন্ম করে। বাচ্চা জন্মগত ক্যাটারাক্ট নিয়ে ছানি নিয়ে চোখের ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, অথবা ডিফনেস বা সে কি হবে, বধির বাচ্চা জন্মগ্রহণ করবে। তো এই তিনটা বিষয়কে একসাথে বলা হয় যে কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এবং এটাও MMR ভ্যাকসিন, যেটা 12 মাস এবং 18 মাসে যেটা দেওয়া হয় তার মধ্য দিয়ে প্রতিরোধ করা সম্ভব। এবং যদি এই ভাইরাস কোনো বাচ্চা আক্রান্ত হয়, তাহলে তাকে স্কুল থেকে 4 দিনের জন্য এক্সক্লুশন করতে হবে, বা যতদিন বাচ্চা সুস্থ না হয় ততদিন পর্যন্ত। এরপর আমরা বলতে পারি পার্ভো ভাইরাস নিয়ে। পার্ভো ভাইরাস কে মূলত বলা হয় একটি ফিফথ ডে ডিজিজ অথবা ইরাইথেমা ইনফ্যান্টাম। হ্যাঁ, তো ইরাইথেমা মানে হচ্ছে লাল হয়ে যাওয়া। তো এক্ষেত্রে যেটা শুরু হয় যে বাচ্চার গাল লাল হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলে স্ল্যাপ চিক, হয়তো বাচ্চার মানে কারো যদি গালে কি করা হয়, স্ল্যাপ করা হয় বা চড় দেওয়া হয়, তাহলে যেরকম গালটা লাল হয়ে যাবে সেরকম স্ল্যাপ চিক থাকে, এবং সেটা তারপর এই র্যাশটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবং এটার যে ভালো দিক সেটা হচ্ছে যে এই র্যাশটা যখন চলে আসে তখন আর বাচ্চা ইনফেকশিয়াস থাকে না, অর্থাৎ সংক্রমণের ঝুঁকি থাকে না। তাই এক্ষেত্রে বাচ্চাকে স্কুল বন্ধ করতে হয় না। আর এটারও ভয় আছে শুধুমাত্র প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে, কারণ মা যদি পার্ভো ভাইরাস দিয়ে আক্রান্ত হন তাহলে বাচ্চার হাইড্রক্স ফিটালিস আমরা অনেক সময় দেখতে পাই যে বাচ্চার বড় মাথা,
হ্যাঁ, বড় মাথা নিয়ে অনেকে বাচ্চা জন্মগ্রহণ করে, সেটা এই পার্ভোভাইরাস, গর্ভাবস্থায় মা যদি পার্ভোভাইরাস দ্বারা আক্রান্ত হন তাহলে এরকম হাইড্রোসফিটালিস নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে অথবা মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো এই জন্য কোনো আমরা হচ্ছে সাধারণত টেস্টের মধ্য দিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যদি মা এরকম পার্ভোভাইরাস আক্রান্ত বাচ্চার সংস্পর্শে যায় তাহলে, এবং যদি আমরা নিশ্চিত হই যে হ্যাঁ মা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা নিয়মিত আল্ট্রাসাউন্ড মনিটরিং এর মাধ্যমে চেষ্টা করি যে হ্যাঁ বাচ্চা কি হয়তো মিসক্যারেজের সম্ভাবনা কতটুকু বা হচ্ছে হাইড্রোসফিটালিস ডেভেলপ করছে কিনা। এর পরবর্তী আমরা যে রোগটা নিয়ে বলতে পারি সেটার নাম হচ্ছে রোজিওলা ইনফ্যান্টাম। এটা মূলত বাচ্চার হঠাৎ করে সিভিয়ার অনসেট অফ হাই ফিভার হবে, হয়তো 40°C তাপমাত্রা উঠে গেল, বা হচ্ছে আমরা যেটা বলি 104° ফারেনহাইট এরকম। ওয়ালাইকুম আসসালাম। Someone interrupt. I unmute him. ওকে, প্লিজ। এবং যেরকম হচ্ছে এরকম হাই ফিভার হয়ে যাওয়ার পর যখন জ্বরটা সাবসাইড করে যাবে তখন বাচ্চার র্যাশ আসবে, এবং এক্ষেত্রেও ভালো যখন র্যাশ চলে আসবে তখন আর বাচ্চা ইনফেকশিয়াস থাকবে না, আর সংক্রমণের ঝুঁকি থাকবে না, তাই এক্ষেত্রেও বাচ্চার স্কুল বন্ধ করতে হবে না। তো এবার আমরা যে রোগটি নিয়ে বলবো সেটা কি বলা যায় যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এক্ষেত্রে বাচ্চার হাতের তালুতে, পায়ের তালুতে এবং মুখে পেইনফুল ভেসিকল বা হচ্ছে বেদনাদায়ক ফোসকা তৈরি হয়, ঠিক আছে। তো এবং এইটা যেটি হয় যে যখন এই ফোসকাটা ডিসঅ্যাপিয়ার করবে বা ড্রাই হয়ে যাবে তখন বাচ্চাটার তখন পর্যন্ত বাচ্চাকে স্কুল বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আর যেটি এটার যে চিকিৎসা, এটা চিকিৎসা মূলত সিমটোমেটিক চিকিৎসা, এবং হচ্ছে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাচ্চার যেহেতু মুখে আলসার হয়ে যায় বাচ্চার ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে। হ্যাঁ, বাচ্চা পানি খেতে চায় না, হাইড্রেশনটা ঠিক মতো মেনটেন করতে হবে। আর আমরা আর দুইটি রোগ দিয়ে বলে শেষ করব। একটি হচ্ছে ইমপেটিগো। অনেক সময় দেখা যায় বাচ্চার মুখের দিকে কি হানি ক্রাস্টেড লেশন, মানে একটা সোনালী কালারের অনেকগুলো বোটার মতো তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে খুব সহজ আসলে চিকিৎসা, যে আমরা হচ্ছে যদি এটা অল্প হয় তাহলে হচ্ছে মিউপিরোসিন নামে হচ্ছে আমরা অয়েন্টমেন্ট ব্যবহার করব, আর যদি অনেক বেশি হয় তাহলে আমরা ফ্লুকক্সিসিলিন বা অ্যান্টিবায়োটিক হচ্ছে 10 দিনের জন্য ব্যবহার করব। এবং এটার ওই চিকিৎসা শুরু হওয়ার 1 দিনের মধ্যেই বাচ্চা আবার স্কুলে যেতে পারবে। আর লাস্ট আমরা যে রোগটা নিয়ে বলবো সেটার নাম হচ্ছে পার্টুসিস বা হুপিং কফ। এটা মূলত হচ্ছে কাশি এবং রানিং নোজ, করাই যায় 1 সপ্তাহের জন্য থাকে, তারপর এই কাশিটা বেড়ে যায়, এবং বেড়ে যায় এরকম যে সেটা ভালো হতে চায় না, বাড়ছে কমছে। এটাকে অনেক সময় বলা হয় 100 days of cough, যে এটা কন্টিনিউয়াসলি চলছে। তো আমরা এটা ডায়াগনোসিসটা করব যে তার নেজোফ্যারিংস থেকে আমরা সোয়াব নিয়ে পিসিআর করলে এটা ডায়াগনোসিস করা সম্ভব। এবং এটার সব থেকে মারাত্মক যে বিষয়টি হচ্ছে এটা পরবর্তীতে নিউমোনিয়া হয়ে বাচ্চা মারা যেতে পারে। তো এটার চিকিৎসাও খুব সহজ, আমরা অ্যাজিথ্রোমাইসিন 5 দিনের জন্য দিলেই হয়ে যাবে। আর বাচ্চার হসপিটালাইজেশন প্রয়োজন হতে পারে যদি বাচ্চার বয়স 6 মাসেরও কম হয়, এবং বাচ্চার যদি তার সাথে কমপ্লিকেশন থাকে, যেরকম অ্যাপনিয়া, মানে সে শ্বাস নিতে পারছে না, সায়ানোসিস, হাত পা নীল হয়ে যাচ্ছে, এবং নিউমোনিয়া হয়, এবং এনকেফালোপ্যাথি হয়, হয়তো বাচ্চার জ্বরের সাথে সাথে খিঁচুনি হচ্ছে। এবং এক্ষেত্রে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রেগনেন্ট মাদারদের যদি তারা যদি এরকম তারা যেন এই পার্টোসিস বা হুপিং কফে আক্রান্ত না হন, এই জন্য তার গর্ভের অবস্থায় 20 সপ্তাহ থেকে 32 সপ্তাহের মধ্যে রুটিনলি তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এবং ন্যাশনাল ইমিউনাইজেশন যে প্রোগ্রাম আছে আমাদের, সেখানে প্রতিটি বাচ্চাকে 2, 4, 6 মাসে এবং তাকে এই রোগের ভ্যাকসিন দেওয়া হয়। ডিপিটি ভ্যাকসিন নামে যেটা দেওয়া হয় সেটার ভেতরে এই পিটা হলো পার্টোসিসের ভ্যাকসিন।
তো ধন্যবাদ সবাইকে, সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। থ্যাংক ইউ। নিয়ামতুল্লাহ ভাইয়া। ডক্টর নিয়ামতুল্লাহ। Something happened in my laptop. So, dear Angi, could you continue? আমি ল্যাপটপ দিয়ে কথা বলছি। No, my laptop is hang. Technical issues. So, dear another host, dear Angi from Indonesia, do you hear me? Could you continue the next speaker? Hello. Our next speaker is Dr. Anuradh Vishwas. He will continue his topic. Hello. Excuse me. Now technical issue is removed. Thank you, dear Timur Bhai. Do you hear me? হ্যাঁ, Okay. Now my technical issue is removed. শুনতে পাচ্ছি। Yes, Thank I'm you. hearing you, brother. You wonderfully explain about the virus disease, that is measles and other disease, infectious disease. How we will manage it and what is the medicine. Is there any question about his speech? Hello. Okay, I think there are a lot of people from Bangladesh and Serbia, Indonesia, also Canada. So they are all a learner. Some are doctor, some are doing practice in homeopathy. So they are wonderfully understand about this topic. আমি মনে হয় একটু বাংলা বললে ভালো হবে। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনার Most welcome. মূল্যবান সময় দেওয়ার জন্য। Okay. আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বাংলায় করতে পারছেন। ভাইয়া হচ্ছে পিজি হসপিটালের রেসিডেন্ট ডক্টর এবং আমাদের খুবই আন্তরিক একজন ফেমাস ডাক্তার বাংলাদেশের। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারছেন। আদারওয়াইজ আমরা নেক্সট স্পিকারের কাছে যাব। থ্যাংক ইউ ভাইয়া। Oh, thank you for your nice cooperation, and I am also very grateful that you have give me the opportunity to present today. Yes. There are you found there Angi. Angi was MBBS doctor from Indonesia, and there are also Okay. Serbia MBBS doctor, the Vesna, and Canada doctor, Dr. Pravin Jeri, and lot of allopathy doctor also participated. So thank you from Oh, my perspective, and we will go on next speaker. Until then, bye bye. oh, okay, bye. Always welcome. Thank you, dear. Now I will give floor to our honorable speaker, Dr. Anuradh Vishwas. Do you hear me, dear Anuradh Vishwas?